আজকের ভিডিওতে নবম শ্রেণী ক্লাস 9-এর অ্যানুয়াল পরীক্ষা অর্থাৎ থার্ড সামেটিভ পরীক্ষার ভূগোলের সাজেশন দেব। এখানে যে প্রশ্নগুলি দেব প্রত্যেকটি প্রশ্ন কিন্তু তোমরা অ্যানুয়াল পরীক্ষার জন্য ভালো করে পড়বে, দেখতে থাকো। আচ্ছা, আলোচনার শুরুতেই দুটো গুরুত্বপূর্ণ কথা বলবো। প্রথম কথা, বোর্ডে নিয়ম অনুযায়ী কিন্তু পুরো বই অর্থাৎ প্রত্যেকটি অধ্যায় থেকে অ্যানুয়াল পরীক্ষা হবে। আর দ্বিতীয় কথা হলো, যদি কোনো স্কুলে এমন হয় যে কিছু অধ্যায় তোমাদের বাদ দিয়েছে, একটি বা দুটি অধ্যায় বাদ দিয়ে দিয়েছে, সেক্ষেত্রে এখানে অধ্যায় ভিত্তিক সাজেশন দেওয়া আছে। যেই অধ্যায়গুলো তোমাদের স্কুলে বলে দিয়েছে যে পরীক্ষায় থাকবে না, সেই অধ্যায়গুলো পড়বে না, বাকি প্রত্যেকটি অধ্যায় প্রশ্নগুলো ভালো করে পড়বে। আবারও বলছি, বেশিরভাগ স্কুলে কিন্তু পুরো বই থেকেই পরীক্ষা হবে। তাহলে প্রথম অধ্যায়ে রয়েছে গ্রহরূপে পৃথিবী, এখান থেকে 2 মার্কস, 2 নম্বরে যে প্রশ্নগুলো পড়বে। কুলীন গ্রহ ও বহিস্থ গ্রহ কি, উদাহরণ দাও। অভিগত গোলক কি, বামন গ্রহ কাকে বলে, উদাহরণ দাও। জিওট কি, সৌরজগৎ কাকে বলে। সূর্যের ক্ষুদ্রতম, বৃহত্তম, নিকটতম, দূরতম গ্রহগুলি কি কি। 3 মার্কস, 3 নম্বরে যে প্রশ্নগুলো পড়বে। পৃথিবীর গোলীয় পৃষ্ঠকে সমতল মনে হয় কেন, পৃথিবীকে নীল গ্রহ বলে কেন, পৃথিবীর গোলীয় আকৃতির প্রমাণ দাও, পৃথিবীতে জীবের আবাসস্থল গড়ে উঠেছে কেন, জিপিএসে 3টি ব্যবহার লেখো। 5 মার্কস, 5 নম্বরে যে প্রশ্নগুলো পড়বে। পৃথিবীর অভিগত গোলাকৃতি প্রমাণ দাও, চিত্রসহ পৃথিবীর জিওড আকৃতির কারণ লেখো। আবারও আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলি, যে প্রত্যেকটি অধ্যায় থেকেই কিন্তু সমান পরিমাণে প্রশ্ন আসবে। এই নয় যে থার্ড সামেটিভ পরীক্ষায় যে অধ্যায়গুলো নতুন করে আছে সেগুলোতে বেশি প্রশ্ন আসবে, এইরকম কোনো ব্যাপার নেই। প্রত্যেকটি অধ্যায় থেকে সমানভাবে প্রশ্ন কিন্তু আসবে। দ্বিতীয় অধ্যায় রয়েছে পৃথিবীর গতিসমূহ। 2 মার্কসে যে প্রশ্নগুলো পড়বে। সৌরদিন ও নক্ষত্র বছর কাকে বলে, উষা ও গোধূলি কি, অধিবর্ষ কি, ফেরেলের সূত্রটি লেখো, মেরুজ্যোতি কি, কোরিওলিস বল কি। এখান থেকে 3 মার্কসে যে প্রশ্নগুলো পড়বে। পৃথিবীর আবর্তনের প্রভাবে আমরা ছিটকে পড়ি না কেন, নিরক্ষরেখায় দিন রাত্রির দৈর্ঘ্য সারা বছর সমান কেন, নিশি সূর্যের দেশ কাকে কেন বলা হয়, পৃথিবীর অনুসুর ও অপসুর অবস্থান সম্পর্কে লেখো, পৃথিবীর আবর্তন বেগ সব জায়গায় এক নয় কেন। এখান থেকে 5 নম্বরের যে প্রশ্ন, মাত্র 2টি পড়বে। পৃথিবীতে কিভাবে ঋতু পরিবর্তন হয় লেখো, আবর্তন গতির ফলাফল লেখো। এরপরে তৃতীয় অধ্যায় পৃথিবী পৃষ্ঠে কোন স্থানের অবস্থান নির্ণয়। এখান থেকে 2 মার্কসের যে প্রশ্নগুলো পড়বে। দ্রাঘিমা রেখার 2টি বৈশিষ্ট্য লেখো, অক্ষরেখার 2টি বৈশিষ্ট্য লেখো, মহাবৃত্ত কাকে বলে, উষ্ণমণ্ডলের 2টি বৈশিষ্ট্য লেখো, আইএসটি ও জিএমটি কি, প্রতিপাদ্য স্থান বলতে কি বোঝো। এখান থেকে 3 নম্বরে যে প্রশ্নগুলো পড়বে। অক্ষাংশ কিভাবে নির্ণয় করা হয়, আন্তর্জাতিক তারিখ রেখা কেবলমাত্র সমুদ্রপৃষ্ঠের ওপর দিয়ে বিস্তার লাভ করেছে কেন, প্রমাণ ও স্থানীয় সময়ের পার্থক্য লেখো, আন্তর্জাতিক তারিখ রেখাকে মাঝে মাঝে বেঁকানো হয়েছে কেন, কোনো দেশে প্রমাণ সময় অপরিহার্য কেন, অক্ষাংশ ও অক্ষরেখার মধ্যে পার্থক্য লেখো। এখান থেকে 5 নম্বরের প্রশ্ন, অন্য সাধারণ প্রশ্ন আসে না, এখান থেকে কিন্তু অঙ্ক আসে। 5 নম্বরের প্রশ্ন মানে এখান থেকে সময় এবং দ্রাঘিমার অঙ্ক আসে। এখানে আমি 3টি গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট তোমাদের প্রশ্ন দিয়ে দিয়েছি, অঙ্কের প্রশ্ন। সিডনি 151 ডিগ্রি 30 মিনিট পূর্ব থেকে 2008 সালের 1 মার্চ শনিবার ভোর 8টায় একটি ইমেল এলাহাবাদে 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব পাঠানো হয়েছিল। কখন, কোন বার ও তারিখে সেটি এলাহাবাদে পৌঁছেছিল। সকাল 9টায় গ্রিনিচ থেকে প্রচারিত সংবাদ কোনো একটি স্থানে দুপুর 4:30 মিনিটে শোনা গেল, তাহলে ওই স্থানটির দ্রাঘিমা কত। ভিয়েনার 16 ডিগ্রি 20 মিনিট পূর্ব, স্থানীয় সময় যখন রাত 8টা, তখন কলকাতার 88 ডিগ্রি 33 মিনিট পূর্ব, স্থানীয় সময় কত। এরপরে এই অধ্যায় শেষ। এরপরে চতুর্থ অধ্যায় অর্থাৎ ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া ও পৃথিবীর বিভিন্ন ভূমিরূপ। এখান থেকে 2 নম্বরে যে প্রশ্নগুলি পড়বে। গিরিজনী ও মহীভাবক আলোড়ন কি, ক্ষয়জাত ও সঞ্চয়িত পর্বতের পার্থক্য লেখো, জ্বালামুখ কি, ব্যবচ্ছিন্ন মালভূমি কি, উদাহরণ দাও। 5 দাগে রয়েছে পামির মালভূমিকে পৃথিবীর ছাদ কেন বলা হয়, মালভূমির গুরুত্ব লেখো। ভূমিরূপের অধ্যায় থেকে 3 নম্বরে যে প্রশ্নগুলি পড়বে। পর্বত কয় প্রকার ও কী কী, উদাহরণসহ নাম লেখো। মালভূমিকে টেবিল্যান্ড বলে কেন, পর্বত ও পাহাড়ের মধ্যে পার্থক্য লেখো। ক্ষয়জাত পর্বতকে অবশিষ্ট পর্বত বলা হয় কেন, পর্বত ও মালভূমির মধ্যে পার্থক্য লেখো। স্তূপ পর্বত ও গ্রস্ত উপত্যকার মধ্যে পার্থক্য লেখো। এখান থেকে 5 নম্বরে যে প্রশ্নগুলি পড়বে এই অধ্যায় থেকে, ভূমিরূপের অধ্যায় থেকে। 5 সংস্থান তত্ত্ব দ্বারা ভঙ্গিল পর্বতের উৎপত্তি চিত্রসহ ব্যাখ্যা করো। আগ্নেয় পর্বত কাকে বলে, এর বৈশিষ্ট্যগুলি লেখো। 3টি সঞ্চয়জাত সমভূমি চিত্রসহ বিবরণ দাও।
এরপরে পঞ্চম অধ্যায় আবহবিকারের অধ্যায় থেকে এই প্রশ্নগুলো পড়বে। 2 নম্বরে যে প্রশ্নগুলো পড়বে সেগুলি হলো রেগুলিত কাকে বলে, আবহবিকারক ক্ষয়ীভবনের দুটি পার্থক্য লেখো, নালী ক্ষয় কাকে বলে, ধাপ চাষ কি, ফালি চাষ কি, সোলাম কি। 3 নম্বরে যে প্রশ্নগুলো পড়বে, 3 নম্বরের প্রশ্ন যান্ত্রিক ও রাসায়নিক আবহবিকারের পার্থক্য লেখো, মরু অঞ্চলে যান্ত্রিক আবহবিকার বেশি হয় কেন, মাটি সৃষ্টিতে আবহবিকারের প্রভাব লেখো, নিরক্ষীয় অঞ্চলে রাসায়নিক আবহবিকার বেশি হয় কেন। 5 দাগে রয়েছে ক্ষুদ্রকণা বিসরণ প্রক্রিয়াটি চিত্রসহ লেখো, যান্ত্রিক ও রাসায়নিক আবহবিকারের পার্থক্য লেখো। এখান থেকে 5 নম্বরে যে প্রশ্নগুলি পড়বে, যান্ত্রিক আবহবিকারের পদ্ধতিগুলি চিত্রসহ লেখো, রাসায়নিক আবহবিকারের পদ্ধতিগুলি লেখো, মৃত্তিকা সংরক্ষণের 5টি পদ্ধতি লেখো। এরপরে ষষ্ঠ অধ্যায় দুর্যোগ ও বিপর্যয়, এই অধ্যায় থেকে 2 মার্কসের যে প্রশ্নগুলো পড়বে, বন্যার কারণগুলি লেখো, 2 মার্কস যেহেতু 2টো কারণ লিখলে হবে, ভূমিকম্পের কারণগুলি লেখো, সুনামি কি, ভূমিধ্বস কি, তুষারঝড় কি, ব্লিজার্ড কি। 3 মার্কসের প্রশ্ন দুর্যোগ ও বিপর্যয়ের মধ্যে পার্থক্য লেখো, প্রাকৃতিক ও মানবীয় বিপর্যয়ের পার্থক্য লেখো, বিপর্যয় ব্যবস্থাপনার 3টি পর্যায় বা স্তর সম্পর্কে লেখো। এখানে দেখো লেখা আছে এই অধ্যায় থেকে 5 মার্কসের কোনো প্রশ্ন আসে না, এই অধ্যায় থেকে শুধুমাত্র 2 এবং 3 নম্বরের প্রশ্নই কিন্তু আসে, এটা মনে রাখবে। এরপরে সপ্তম অধ্যায় ভারতের সম্পদের অধ্যায় থেকে 2 মার্কসের যে প্রশ্নগুলো পড়বে, সম্পদ কাকে বলে, অপ্রচলিত শক্তি কাকে বলে, এর উৎসগুলি লেখো, জীবাশ্ম জ্বালানি কাকে বলে, পুনর্ভব সম্পদ ও প্রবাহমান সম্পদ কি। এখান থেকে 3 মার্কসের যে প্রশ্নগুলি পড়বে, সম্পদের বৈশিষ্ট্য লেখো, সম্পদ সৃষ্টির উপাদান সম্পর্কে লেখো, লৌহ আকরিক ও কয়লা শ্রেণী বিভাগ করো, গচ্ছিত ও প্রবাহমান সম্পদের পার্থক্য লেখো, চিরাচরিত ও অচিরাচরিত শক্তির পার্থক্য লেখো। এখান থেকে 5 মার্কসের যে প্রশ্নগুলো পড়বে, সম্পদের শ্রেণী বিভাগ করো, খনিজ তেলকে তরল সোনা বলে কেন, এর ব্যবহার লেখো, আকরিক লোহা কয়লার ব্যবহার কি, ভারতে আকরিক লোহার উত্তোলক অঞ্চল সম্পর্কে আলোচনা করো। এরপরে অষ্টম অধ্যায় পশ্চিমবঙ্গের 3টি পার্ট রয়েছে। প্রথম পার্ট এখানে আছে অবস্থান ও প্রশাসনিক বিভাগ এবং প্রাকৃতিক পরিবেশ পশ্চিমবঙ্গের। এখান থেকে যেগুলো পড়বে, অর্থনৈতিক পরিবেশ পরে বলছি, পশ্চিমবঙ্গের প্রাকৃতিক পরিবেশ থেকে এই প্রশ্নগুলো ভালো করে পড়বে। 2 নম্বরের প্রশ্ন পশ্চিমবঙ্গের সীমানা লেখো, পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের নদীগুলির নাম লেখো, পশ্চিমবঙ্গের প্রতিবেশী দেশ ও রাজ্যগুলির নাম লেখো, পশ্চিমবঙ্গের মানুষের জীবনে ঋতু পরিবর্তনের 2টি প্রভাব লেখো, তাল বলতে কি বোঝো, খাদার ও ভাবর কি। এখান থেকে 3 মার্কস 3 নম্বরে যে প্রশ্নগুলি পড়বে, পশ্চিমবঙ্গের ম্যানগ্রোভ অরণ্যের পরিচয় দাও, লু আর কালবৈশাখী কি, ভৌমজলের অতিরিক্ত ব্যবহারের কুফল লেখো, পশ্চিমবঙ্গে গ্রীষ্মকাল আর্দ্র ও শীতকাল শুষ্ক কেন, নদ নদী ও খালের জলের বহুমুখী ব্যবহারের সুফল লেখো, জলসম্পদ কিভাবে সংরক্ষণ করা যেতে পারে। এই অধ্যায় থেকে 5 নম্বরে 4টি প্রশ্ন পড়বে, অর্থাৎ পশ্চিমবঙ্গের প্রাকৃতিক পরিবেশ থেকে 4টি পড়বে, অর্থনৈতিক পরিবেশ আবার পরে বলছি। পশ্চিমবঙ্গের উত্তরের পার্বত্য অঞ্চলের বর্ণনা দাও, পশ্চিমবঙ্গের 5 ধরনের মাটির বর্ণনা দাও, পশ্চিমবঙ্গের ঋতুগুলি সম্পর্কে সংক্ষেপে লেখো, পশ্চিমবঙ্গে যে কোনো 3 ধরনের উদ্ভিদের সংক্ষেপে বর্ণনা দাও বা লেখো। এবার পশ্চিমবঙ্গের অর্থনৈতিক পরিবেশ থেকে 2 মার্কসে যে, এবার পশ্চিমবঙ্গের আগে প্রাকৃতিক হয়ে গেল, এবার অর্থনৈতিক পরিবেশ অষ্টম অধ্যায় কিন্তু চলছে। এখান থেকে 2 মার্কসের যে প্রশ্নগুলো পড়বে, পশ্চিমবঙ্গে কোথায় কোথায় কুটির শিল্প গড়ে উঠেছে, রাজ্যে মানে পশ্চিমবঙ্গ রাজ্যে কোথায় কোথায় তথ্য প্রযুক্তি শিল্প গড়ে উঠেছে, কলকাতা বন্দরের সমস্যা কি, পশ্চিমবঙ্গের 4টি পর্যটন কেন্দ্রের নাম লেখো। এখান থেকে 3 মার্কসের যে প্রশ্নগুলি পড়বে, দুর্গাপুরকে ভারতের রুর বলা হয় কেন, পশ্চিমবঙ্গে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের উন্নতি ঘটেছে কেন, পশ্চিমবঙ্গে ক্ষুদ্র ও কুটির শিল্প প্রসার লাভের কারণ কি, পশ্চিমবঙ্গ চা শিল্পে উন্নত কেন। এখান থেকে 5 মার্কসের যে প্রশ্নগুলি পড়বে, মাত্র 4টি প্রশ্ন পড়লেই হয়ে যাবে। হুগলি নদীর উভয় তীরে পাট শিল্পের কেন্দ্রীভবনের কারণ লেখো, পশ্চিমবঙ্গের পাট শিল্পের সমস্যা ও সমাধানের উপায় লেখো, ধান চাষের অনুকূল পরিবেশগুলি লেখো, পাট চাষের অনুকূল পরিবেশ সম্পর্কে লেখো। এরপরে শেষ অধ্যায় নবম অধ্যায়, এখান থেকে 2 মার্কস আর 3 মার্কসের প্রশ্নগুলো পড়লেই হবে। 2 মার্কসের যেগুলো পড়বে, আচ্ছা অধ্যায় হলো নবম অধ্যায়, মানচিত্র ও স্কেল হলো অধ্যায়ের নাম। 2 মার্কসের যে প্রশ্নগুলি পড়বে, স্কেল কাকে বলে, ভগ্নাংশ সূচক স্কেল কাকে বলে, গ্লোব কাকে বলে, মানচিত্র কাকে বলে, বিবৃতিমূলক স্কেল কাকে বলে। 3 নম্বরের যে প্রশ্নগুলি পড়বে সেগুলি হলো ডায়াগোনাল স্কেল কাকে বলে, এর সুবিধা অসুবিধাগুলি লেখো, স্কেলের ভিত্তিতে মানচিত্র কত প্রকার ও কী কী, স্কেলের ব্যবহার লেখো, ভূ বৈচিত্র্য সূচক মানচিত্র ও মৌজা মানচিত্রের পার্থক্য লেখো। আচ্ছা এক্ষেত্রে বলে দিই যে এখানে যে প্রশ্নগুলি বললাম অধ্যায় ভিত্তিক, প্রত্যেকটি প্রশ্ন কিন্তু যে কোনো স্কুল হোক ওয়েস্ট বেঙ্গলের, পশ্চিমবঙ্গের প্রত্যেকটি স্কুলের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। এই প্রশ্নগুলো যদি তোমরা ভালো করে পড়ো, যে কোনো স্কুলেই কিন্তু সব প্রশ্নই তোমরা পরীক্ষায় কমন পাবে।
সেক্ষেত্রে প্রশ্নগুলো ভালো করে পড়ে নিও। এরপরে ম্যাপ সম্পর্কে বলছি, ম্যাপ পয়েন্টিংয়ের কথা বলছি। আচ্ছা, ম্যাপ পয়েন্টিংয়ের ক্ষেত্রে আমি 30টি বিষয় বা ম্যাপ পয়েন্টিং বলে দেবো। এই 30টি বিষয় প্র্যাকটিস করলেই কিন্তু পরীক্ষায় তোমরা ম্যাপ পয়েন্টিং কমন পাবে। শুধু তাই নয়, এই বিষয়গুলি ম্যাপ পয়েন্টিং করে দেখিয়ে দেওয়ার ভিডিওর লিঙ্কও ডেসক্রিপশানে থাকবে, তোমরা সেখান থেকে দেখে নিও। এই 30টি বিষয় কিন্তু ম্যাপ পয়েন্টিং করে দেওয়া থাকবে। তাহলে বিষয়গুলি কি? ভাগীরথী হুগলি নদী, পশ্চিমবঙ্গের সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চল, কলকাতা বন্দর, কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র, সান্দাকফু, দুর্গাপুর, বহরমপুর দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর গতিপথ, একটি বায়ু বিদ্যুৎ কেন্দ্র, একটি কয়লা উৎপাদক অঞ্চল। 11 নম্বর হলো মহানন্দা নদী, লোহিত মৃত্তিকা, একটি চর্মশিল্প কেন্দ্র, বীরভূমের একটি ধর্মীয় স্থান, রায়গঞ্জ পশ্চিমবঙ্গের একটি চা শিল্প কেন্দ্র, মাটির পুতুল তৈরি কেন্দ্র, তথ্য প্রযুক্তি শিল্প কেন্দ্র, ম্যানগ্রোভ অরণ্য, গঙ্গা নদী। 21 দাগে রয়েছে দামোদর নদ, উপকূলের বালিয়াড়ি, হলদিয়া, অযোধ্যা পাহাড়, ফারাক্কা, মালদহ জেলার সদর দপ্তর, খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পকেন্দ্র, রাঢ় অঞ্চল, উপকূলীয় লবণাক্ত মৃত্তিকা, একটি মৎস্য বন্দর। তাহলে এই হলো তোমাদের নবম শ্রেণীর অ্যানুয়াল পরীক্ষা ভূগোলের সাজেশন। আবারও বলছি, যে কোনো স্কুল হোক না কেন, এই প্রশ্নগুলি ভালো করে পড়লে কিন্তু তোমরা সমস্ত প্রশ্ন পরীক্ষায় কমন পাবে। আর এই ভিডিও থেকে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জিজ্ঞাসা করবে। আজকের জন্য এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি তোমাদের প্রয়োজনীয় আরও অনেক ভিডিও নিয়ে আসতে চলেছি।